যেমন এখানে একটা রেস্ট্রিক্টেড আছে, আমি বাইরের দেশেও দেখেছি যে আপনার প্রেসক্রিপশন ছাড়া কিন্তু আপনি কোনো আপনি মেডিসিন আপনাকে দিবে না। তো আমাদের দেশে কিন্তু এটা এখনো সেইভাবে ওভার দ্য হ্যাঁ বলে আর কি, ওটিসি। তো আমাদের ওখানে কিন্তু আপনার মুখে বললে কিন্তু প্রেসক্রিপশন দিচ্ছে। আমি একটা সমস্যা আছে যে মানে অনেক রোগী আছে যে মানে দালালের খপ্পরে পরে বাইরে খারাপ ইয়ার কাছে চলে যাচ্ছে, সেখানে রোগীর টাকা মিসইউজ হচ্ছে এবং সার্ভিসটা ভালো পাচ্ছে না, ভালো সার্ভিসটা নিতে পারছে না, এই জায়গাগুলোতে আছে। আমার লাইফ হচ্ছে আমার জীবন, আমি রাইট, ঠিক আছে, আমার কাছে আমার অধিকার এটা, ঠিক আছে, আমি সুস্থ থাকাটা আমার অধিকার। মূল লক্ষ্যই হচ্ছে যে যাতে একটা সার্ভিস প্রোভাইডার সুন্দরভাবে তার ট্রেনিংটা সম্পন্ন করে তার সার্ভিসের জায়গায় সুন্দরভাবে যেন সার্ভিসটা প্রদান করতে পারে। অনেক সময় দেখা যায় যে যারা অলরেডি কোয়ালিফাইড ধরুন ডাক্তার না, এরা আবার অন্য একটা বিশেষ করে একটা এনজিওর কে যে ট্রেনিং নিতে যাবো, এই ক্ষেত্রে একটা একটু রিল্যাক্টেন্স বোধহয় থাকে বা একটু মনে কোনো একটা মানসিক ইয়ে থাকে যে আমি এবার কিছু যেটা পড়েই অনেক কথা হজ করে এসে বলে যে আমি সার্ভিসটা দিব না, এরকম FWB লেভেলে 2-4টা পেয়েছি। তারা ট্রেনিংটা নিয়ে গেছে, হয়তো তারা কর্মকাণ্ডে যে সেটা হয়তো দিতে একটা ইয়া করে, দ্বিধাও করে, কিন্তু সে না দিলেও কিন্তু পরবর্তীতে তাকে বোঝানো হয় বা তাকে অ্যাওয়ারনেস করা হয় যে তোমার এটা সার্ভিস, এটা মেডিকেল সার্ভিস, তোমার এই ট্যাবু থেকে তোমাকে বেরিয়ে আসে, সেটার ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস আছে। যে FWB এবং নার্স যদি বলি সেটা প্রায় 20,000-এর কাছাকাছি। এই কর্মকাণ্ডটাকে ধরুন প্রতিবেশী দেশ ভারত বা অন্য কোনো প্রতিবেশী দেশ বা অন্য যেখানে এই রিকোয়ারমেন্টটা সব জায়গায় আছে, সব জায়গায় চাহিদা আছে, সেটাকে সব জায়গায় অন্য কোথাও নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা যে ভারতে, আমরা কিন্তু ভারতে ক্রিয়া বলে একটা এনজিও আছে, আপনারা তো জানেন, তাদের সাথে কিন্তু আমরা পার্টনারশিপে কাজ করি, ঠিক আছে, তারা তাদের প্রজেক্টে কাজ করি, IPPF এ আমরা কাজ করি। তারপরে তখন আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে ভারতে একটা ক্লিনিক দেওয়ার। সবচেয়ে যেটা পজিটিভ নোটে উনি শেষ করলেন যে একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ওনাদের কর্মকাণ্ড সারা বাংলাদেশ জুড়ে চলছে, সেইটা ভারতবর্ষ করার পরিকল্পনা আছে। আগে উদ্যোগ নেওয়া হয়েছিল, কোনো কারণে থমকে আছে। নমস্কার, আজকে আমরা যে আড্ডা দিতে বসেছি এমন একজন মানুষের সঙ্গে বসেছি যিনি আমাদের একদিক থেকে বলতে গেলে প্রায় একই দেশই বলা যায়, কারণ ভাষা এক, খাওয়া দাওয়া এক, পোশাক পরিচ্ছদ এক, সবই প্রায় এক। একেবারেই পাশের দেশ যাকে বলা যেতে পারে বাংলাদেশ, সেই প্রত্যন্ত বাংলাদেশের একেবারে প্রত্যন্ত প্রান্তরেও তার কাজ চলে, কর্মকাণ্ড চলে বলবো। একটা অদ্ভুতভাবে শুরু হয়েছিল এই সংস্থাটা। বাংলাদেশের যেটা মুক্তিযুদ্ধ ওই 71-72-এর পরে 72 সালে একটা অদ্ভুত পরিস্থিতির তৈরি হয়েছিল, যেখানে ওই যুদ্ধকালীন পরিস্থিতিতে মহিলাদের ওপর যে নানান ধরনের যৌন অত্যাচার বা ধর্ষণের ঘটনা ঘটেছিল, তার পরবর্তী অধ্যায়ে ইন দ্য আফটারমাথ একটা আগে যেটা গর্ভপাত আইন ছিল সেটাকে শিথিল করে কিছুদিনের জন্য মহিলাদেরকে ওই গর্ভপাতের অধিকার দেয়া হয়, এবং সেইটা সংক্রান্ত যে বলা যেতে পারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, সেইটা থেকেই RH স্টেপ এই সংস্থা বা প্রতিষ্ঠানের জন্ম। আজকে আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে এসে বিশেষ অতিথি মোহাম্মদ আশিকুল ইসলাম, উনি এক্সিকিউটিভ ডিরেক্টর RH স্টেপ। প্রায় গোটা বাংলাদেশ জুড়ে ওনার কর্মকাণ্ড চলে। কিছুক্ষণ আগে আমরা ওনাকে হেডলাইন্স কলকাতার পক্ষ থেকে ওনার ওই যে সার্ভিসটা তার জন্য একটা এক্সেলেন্স অ্যাওয়ার্ড বা ডিস্টিংগুইশ সার্ভিস অ্যাওয়ার্ড দিয়েছি। উনি সেটার একেবারে যোগ্য হকদার বলা যেতে পারে, এই ডিজার্ভ ইট রাইটলি। একটা অদ্ভুত ব্যাপার নিয়ে এবং অদ্ভুত কাজ করে চলেছেন। আমরা ওনার কাছেই শুনতে চাইবো। নমস্কার আশিকুল সাহেব, আজকে আমাদের এই আড্ডায় যোগ দেওয়ার জন্যে। এই যে রিপ্রোডাক্টিভ হেলথ, এটা একটা এই মুহূর্তে কিন্তু সারা পৃথিবী জুড়েই খুবই একটা ইনথিং এবং আলোচনার বিষয়, বাংলাদেশে হয়তো বিশেষ করে। কিন্তু যে পরিস্থিতিতে এটা শুরু হয়েছিল ওটা একটা বিশেষ পরিস্থিতি, যুদ্ধোত্তর পরিস্থিতি। এখন সেই পরিস্থিতিটা নেই, কিন্তু প্রয়োজনটা বোধহয় থেকে গেছে। তো ঠিক কি কি কর্মকাণ্ড আপনারা বাংলাদেশ জুড়ে করেন যদি একটু আমাদের। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে ঋতিক মুখোপাধ্যায়, হেডলাইন কলকাতা এবং ফাউন্ডার হেডলাইন কলকাতা। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ এবং আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশের তরফ থেকে এসেছি এবং আরএসটিএফকে উপস্থাপন করার জন্য এসেছি। বিশেষ করে আপনি কিছুটা বলেই ফেলেছেন, এর সারমর্মটা বলেই ফেলেছেন। আফটার লিবারেশন, যখন যুদ্ধের পরে মহিলাদের গর্ভপাত যে আইনটা নিষিদ্ধ ছিল, সেই আইনটা শিথিল করা হয় এবং সেটা থেকে আমাদের এই যাত্রা শুরু হয়। তখন এটার পূর্ব নাম ছিল MRTSP। দ্যাট মিনস হচ্ছে মিনিস্ট্রিয়াল রেগুলেশন ট্রেনিং অ্যান্ড সার্ভিসেস প্রোগ্রাম। এইটা
গভর্নমেন্টের একটা স্পেশাল প্রজেক্ট ছিল মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিংয়ের। সেখান থেকে আমরা আফটার লিবারেশন 1979 থেকে 1989 পর্যন্ত আমরা গভর্নমেন্টের হসপিটালের মধ্যে থেকে সার্ভিসটা দেওয়া শুরু করি, এবং সব কিছু আমাদের লোকাল ছিল। আমাদের গভর্নমেন্ট আমাদেরকে তাদের স্থাপনা দিয়েছে এবং আদার ফ্যাসিলিটি আমাদেরকে দিত, এবং আমরা ওখানে গভর্নমেন্টের যে গাইনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড হসপিটালের যে সুপারিনটেন্ডেন্ট অথবা ডাইরেক্টর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা এই সার্ভিসটা ওখানে ওনার প্রজেক্ট অ্যাডভাইজার এবং টেকনিক্যাল হিসেবে দায়িত্ব পালন করে। এবং 1983 সালে যখন MRTSP যাত্রা শুরু করে, তখন থেকে শুরু করে মাত্র 7টা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে, এবং ওই টাইমে আমরা 1989 পর্যন্ত এই সার্ভিসটা পরিচালনা করে থাকি। 1989 গভর্নমেন্ট আমাদেরকে বলে যে তোমরা রেভিনিউর জন্য আবেদন করো। আমরা তখন রেভিনিউর জন্য আবেদন করি। তখন একমাত্র আমাদের যে এখন বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর সাবেরা রহমান, উনি তখন ওই মহতর ফার্টিলিটির ডিরেক্টর ছিলেন। উনি মহতর ফার্টিলিটিটাকে রেভিনিউ হিসাবে নিয়ে যান, আর আমাদেরটা প্রজেক্ট বড় থাকার কারণে 7টা মেডিকেল কলেজ, দ্যাটস ওয়াই গভর্নমেন্ট আমাদেরকে বলে যে তোমরা এনজিও হিসাবে রূপান্তরিত করো। কারণ আমরা একমাত্র অর্গানাইজেশন, তখন আমরা এটা এনজিও হিসাবে রেজিস্টার্ড হই, সোশ্যাল ওয়েলফেয়ার রেজিস্টার্ড হই, ডিজি হেলথ অ্যান্ড ডিজি ফ্যামিলি রেজিস্টার্ডভুক্ত অর্গানাইজেশন। আমরা এই সার্ভিসটা দিয়ে আসতেছি বিগত প্রায় 1979 সাল থেকে। 1979 সাল থেকে শুরু করে 1989 পর্যন্ত আমরা গভর্নমেন্ট সার্ভিসই প্রদান করেছি। তা 1989 পর থেকে আমরা যখন এনজিও হিসেবে রূপান্তরিত হলাম, তখন ডোনার ফান্ডিং আমাদের নির্ভরতা চলে আসে, এবং 2000 সাল পর্যন্ত আমরা এই সার্ভিসটা এই MRTSP নামেই দিই। যখন দেখলাম যে এই ফান্ডিংয়ের মধ্যে একটা US ফান্ডিংয়ের একটা সম্ভাবনা কমে যাচ্ছে, তখন আমরা নামটার পরিবর্তন আনার চেষ্টা করি। আমাদের নির্বাহী কমিটি যারা ছিলেন, প্রফেসর শামসুর আলী, প্রফেসর কোহিনুর বেগম এবং প্রফেসর আনোয়ার আজিব স্যার, দেন হচ্ছে আদার যারা গাইনির বাংলাদেশের সবচেয়ে নামকার প্রফেসর, তারা এটা ফিরোজা বেগম ম্যাডাম, তারা এটা প্রথম প্রেসিডেন্ট হিসাবে এটা যাত্রা শুরু করে, এবং তখন আমরা এটা এনজিও হই এবং আমাদের কর্মকাণ্ড পরিচালনা উনি করি। এবং 2000 সালে এটা আমরা আবেদন করি নাম পরিবর্তনের জন্য RSTEP হিসাবে। RSTEP দ্যাট মিনস হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম। RSTEP শুধুমাত্র এই কাজটাই যে করতেছে তা না, হসপিটালের মধ্যে আমাদের প্রায় 22টা মেডিকেল কলেজ হসপিটাল আমাদের সেন্টার, তার বাইরে আমাদের একটা ম্যাটারনিটি সেন্টার আছে যেখানে 24 আওয়ার্স সেফ ডেলিভারি সার্ভিস দেওয়া হয়। এবং এই সার্ভিসটার বাইরেও আমরা আমাদের আরও প্রজেক্ট যেগুলো আছে, তার মধ্যে আমরা এই গত 5ই আগস্টে ইউথ এবং অ্যাডোলেসেন্টদেরকে নিয়ে কাজ করে থাকি, এবং সারা বাংলাদেশে আমাদের 38টা সেন্টার আমরা এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এর বাইরে আমাদের যে পার্টনার অর্গানাইজেশন আছে ব্যবসা, তাদেরও 6টা ক্লিনিক। এটা হচ্ছে যে 6টা দিয়ে প্রায় 43টা কেন্দ্র নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি, এবং এখানে বিভিন্ন সার্ভিস আমরা দিয়ে থাকি। বিশেষ করে আমরা বাংলাদেশে পাইনিয়ার অর্গানাইজেশন ইন ট্রেনিংয়ে আমরা সাধারণত ডক্টরদেরকে, আগে ছিল যে ইন্টার্নি ডক্টর মাস্ট, এই ট্রেনিংটা হসপিটালে ইন্টার্নি শেষ করার পর নিতেই হবে। এটা বিগত একদম 2010 সাল পর্যন্ত এটা ম্যান্ডেটারি ছিল। 2010 সাল পর্যন্ত ইন্টার্নি ডক্টরদের টাইম লাইনটা মেডিসিনের গাইনির সময়টা কমে যায়, তখন এটা ম্যান্ডেটারি উঠে যায়, যে যখন ইচ্ছা এটা নিতে পারে, বাট ম্যাক্সিমাম নিজেদের সুবিধা মতো তারা এই ট্রেনিংটা নেয়। এবং আমরা একমাত্র অর্গানাইজেশন এই ট্রেনিংটা ডক্টরদেরকে দিয়ে থাকি। গভর্নমেন্টের FWB, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার, দেন হচ্ছে যে নার্স, প্যারামেডিক্স, এখন প্রেজেন্টলি আমরা মিডওয়াইফ, যারা এখন মিডওয়াইফ হিসেবে সার্ভিস দিচ্ছে, তাদেরকে আমরা এই ট্রেনিংটা দিয়ে থাকি। এবং এই ট্রেনিংটা নট অনলি শুধু MR ট্রেনিং বা প্যাক ট্রেনিং, আমরা এর বাইরেও আমরা কিন্তু SRHR ট্রেনিং, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস, নারীদের অধিকার নিয়ে আমরা কাজ করে থাকি, এবং নারীদের ক্ষমতা নিয়ে আমাদের কাজ, এবং এই সার্ভিস আমরা দিয়ে থাকি। এছাড়াও আমাদের আরও ট্রেনিং আছে, সেই ট্রেনিংগুলোর মধ্যে কাউন্সিলিং ট্রেনিং আছে, আমাদের IP ট্রেনিং আছে, আমাদের মেন্টাল হেলথ ট্রেনিং আছে, সাইকো সোশ্যাল ট্রেনিং আছে। এই ট্রেনিংগুলো আমরা লাইফ স্কিল ট্রেনিং আছে। এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের স্টাফ সহ বাইরে আরও যারা NGOs আছে এবং আরও যারা গভর্নমেন্ট সার্ভিস প্রোভাইডার আছে, তাদেরকে আমরা এই ট্রেনিংটা দিয়ে থাকি। এবং প্রতি বছরই আমরা এই ট্রেনিংটা, গভর্নমেন্টের ম্যান্ডেটারি আছে, প্রায় আমরা প্রতি বছর গভর্নমেন্টের প্রায় 100 FWB অথবা ডক্টর, মানে ট্রেনিংয়ে আমরা প্রায় 300 বছরের ট্রেনিং গভর্নমেন্ট সার্ভিস প্রোভাইডারদেরকে দিয়ে থাকি। এছাড়াও যারা প্রাইভেট যারা আছে, তাদেরকে আমরা এই ট্রেনিংটা প্রদান করে থাকি। আমাদের সার্ভিসের মূল লক্ষ্যই হচ্ছে যে যাতে একটা সার্ভিস প্রোভাইডার সুন্দরভাবে তার ট্রেনিংটা সম্পন্ন করে তার সার্ভিসের জায়গায় সুন্দরভাবে যেন সার্ভিসটা প্রদান করতে পারে, এবং এটা একদম কমিউনিটি লেভেলও, যেখানে ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে সার্ভিসটা প্রদান করতে পারে তারা, এবং এই সার্ভিসটা যেন দিতে পারে। আমাদের সার্ভিসের মধ্যে শুধু এই ট্রেনিংটা না, আমাদের সার্ভিস অনেকগুলো আছে, যেমন আমরা প্যাপসমিয়ার সার্ভিস দিয়ে থাকি, আমরা ডায়াগনস্টিক্স সার্ভিস দিয়ে থাকি, আমরা সার্ভাইকাল ক্যান্সারের সার্ভিসটা দিয়ে থাকি, আমরা বেস্ট কি বলে ক্যান্সারের কাউন্সিলিং এর সার্ভিসটা প্রদান করে থাকি, তারপর আমরা প্যাপসমিয়ার টেস্ট করে থাকি, তারপরে গাইনোলজি যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসও আমরা দিয়ে থাকি। রিসেন্টলি আমরা ইন্টারন্যাশনাল, তাদের সাথে আমরা যৌথভাবে চুক্তিবদ্ধ হয়েছি। আমি এই কলকাতায় আসার পূর্বেই 3 days বিফোর, তো সেইখানে আমরা হচ্ছে প্রবের সাথে আমরা এই ডায়াগনস্টিক্সটা সারা বাংলাদেশের গভর্নমেন্ট লেভেল সার্ভিসটা আমরা প্রদান করব।
মানে ডায়াগনস্টিক সার্ভিসটা আরো সুন্দরভাবে দেওয়া যায়, যাতে আমরা যেহেতু গভর্নমেন্টের মধ্যে লিমিটেড সার্ভিস দিয়ে থাকি, আমরা লিমিটেড দিয়ে শুরু করতেছি, কিন্তু আস্তে আস্তে হয়তো আমরা এটাকে গভর্নমেন্টের পারমিশন নিয়ে আরো সুন্দর গভর্নমেন্টের বাইরেও বেসরকারি জায়গাগুলোতে আমরা যাওয়ার জন্য চেষ্টা করবো, এবং আশা করি সেটা আমরা অলরেডি কাজ শুরু করেছি। এবং এখানে বলবো যে প্রফকে বিজয় দেওয়ার কথা না বললেই না, উনি খুবই একজন অভিজ্ঞ মানুষ এবং এই জায়গায় একদম বিশেষজ্ঞ একজন মানুষ, ঠিক আছে। তার সাথে পরিচয় প্রায় বছর খানিক হলো, বছর খানিক না বলো 7-8 মাস, বাট উনি খুব সুন্দরভাবেই, আমি অবশ্য ব্যস্ত ছিলাম এই জন্য এই প্রোগ্রামটা একটু ডিলে হয়েছে, বাট আমরা অলরেডি গত 3 দিন আগে যেহেতু করেছি, আমরা 1 জুন থেকে সার্ভিসটা শুরু করব। এছাড়াও আমাদের যে পরিকল্পনাগুলো আছে, আমরা যাতে গার্মেন্টস সেক্টরে দিতে পারি, আমরা যেহেতু আমাদের কিন্তু গার্মেন্টস সেক্টরেও কাজ আছে, আমরা প্রায় 29টা গার্মেন্টস সেক্টরে কাজ করে থাকি, তাদেরকে সার্ভিস দিয়ে থাকি, তাদেরকে কাউন্সিলিং দিয়ে থাকি, তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি, এবং গার্মেন্টস ইয়াতে যারা ম্যানেজার আছে তাদেরকেও কিন্তু আমরা এই ট্রেনিংটা দিয়ে থাকি, লাইফ স্কিল ট্রেনিং দিয়ে থাকি, তারপরে সাইকো সোশ্যাল ট্রেনিং দিয়ে থাকি, মেন্টাল হেলথ ট্রেনিং দিয়ে থাকি, এবং যে গার্মেন্টস কর্মী যারা আছে তারা যেন এই ট্রেনিংটা পেয়ে তাদেরকে যেন এই ট্রেনিংটা দিতে পারে, এবং তারা সেটা দেয়, এবং সেই সার্ভিসটা আমরা দিয়ে থাকি একটা নির্দিষ্ট দিনে, তাদের ট্রেন ছুটির দিন থাকে অথবা লাঞ্চ আওয়ারের পরে আমরা গার্মেন্টস কর্মীদেরকে সার্ভিসটা দিয়ে থাকি, তাদেরকে ট্রেনিংটা দিয়ে থাকি, তাদেরকে অ্যাওয়ারনেস করে থাকি, তাদের যাতে সুখে থাকে। একটা আমার লাইফ হচ্ছে আমার জীবন, আমি রাইট, ঠিক আছে, আমার কাছে আমার অধিকার এটা, ঠিক আছে, আমি সুস্থ থাকাটা আমার অধিকার, আমাকে সুস্থ থাকতে হবে এবং ভালোভাবে কাজ করতে হবে, এটা তাদেরকে শেখানো এবং জানানো, এবং তাদেরকে সুন্দরভাবে সেই ট্রেনিং দেওয়ার মাধ্যমে আমরা এটা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে আমরা এই সার্ভিসটা প্রদান করি। এই যে বিশাল কর্মকাণ্ডের কথা আপনি বললেন, সেইটা মূল যেটা আপনাদের নামে আছে, আর এই স্টেপ, তো এই স্টেপের মধ্যে আপনি একটা ব্যাখ্যা করলেন সার্ভিস, ট্রেনিং, এডুকেশন, এই যে তাছাড়াও কিন্তু স্টেপ মানে আমরা জানি একটা পদক্ষেপ, মানে এটা একটা যারা নতুন পদক্ষেপ নিচ্ছে একটা নতুন জীবনের জন্য, কিন্তু যে কর্মকাণ্ডের মধ্যে আপনি আছেন তাতে একটা মূল যেটা আপনি বললেন যে আমার স্বাস্থ্যটা আমারই অধিকার, তো এই স্বাস্থ্য বা ওয়েলনেস এটার মূল একটা কথা কিন্তু যে একটা প্রিএমটিভ বা প্রিভেন্টিভ হয় আর একটা কিউরেটিভ হয়, আপনাদের ফোকাসটা কোন দিকটা আছে? আমাদের একটা প্রিভেন্টিভ আছে, কিউরেটিভ আছে, দুটাই আছে, জি, দুটাই আমাদের প্রিভেন্টিভটা করেন মূলত অ্যাওয়ারনেস, ট্রেনিং, এগুলোর মধ্যে। আর কিউরেটিভটা আমরা প্রত্যেক বছরই প্রায় 1 মিলিয়ন আমরা সার্ভিস দিই, আমাদের ক্লায়েন্ট সার্ভিস আমরা দিচ্ছি, বিভিন্ন সার্ভিস বললাম যে হেলথ সার্ভিসের মধ্যে এমআর আছে, প্যাক আছে, দেন হচ্ছে যে আপনার সার্ভাইকাল ক্যান্সার আছে, আল্ট্রাসোনোগ্রাম আছে, ডায়াগনস্টিক সার্ভিস আছে, ব্রেস্ট কাউন্সিলিং সার্ভিসটা আছে, এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি প্রায় 1 মিলিয়ন ইয়ারলি আর কি। তো এই যে এত একটা বিশাল সংখ্যক মানুষের মধ্যে আপনারা আপনাদের ট্রেনিংটা পৌঁছে দিচ্ছেন, সেটার জন্য আপনাদের সঙ্গে যারা জড়িত তাদের ডোমেন নলেজটা খুব জরুরি, কারণ একদিকে গার্মেন্ট সেক্টরে দিচ্ছেন, একদিকে উইমেন রিপ্রোডাক্টিভ হেলথ সেক্টরে দিচ্ছেন, তো কতজন ডাক্তার বা কতজন এই বিশেষজ্ঞ আপনাদের সঙ্গে যুক্ত? জি, আমি বলি আপনাকে, আপনি এটা খুব ভালো একটা প্রশ্ন আমাকে করেছেন। আমরা কিন্তু এই পর্যন্ত ডাক্তারদেরকে প্রায় 13,000 ডাক্তারদেরকে এই পর্যন্ত ট্রেনিং দিয়েছি, গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে, এবং আপনার হচ্ছে যে এফডব্লিউ এবং নার্স যদি বলি সেটা প্রায় 20,000-এর কাছাকাছি ট্রেনিংটা দিয়েছে। আমাদের সাথে যারা জড়িত আছে, মানে গাইনি ডিপার্টমেন্টের টপ লেভেলে যারা আছেন, প্রফেসর আর কি, হসপিটাল যারা গাইনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং আমাদের মধ্যে যারা আছেন, আমাদের কমিটিতে যারা আছেন, যাদের কথা না বললেই না, এর মধ্যে অনেকেই মারা গেছেন, যাদের কথা হচ্ছে বলতে হচ্ছে যে ফিরোজা বেগম, যিনি এটা ফাউন্ডার ছিলেন, উনি মারা গেছেন। এটা যিনি ফাউন্ডার ছিলেন মঞ্জুর আহমেদ মজুমদার, উনিও মারা গেছেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, ওনারা এই অর্গানাইজেশন থেকে প্রথমেই শুরু করেছেন। তারপরে আমাদের আপনাদের নাম শুনেছেন প্রফেসর শামসুর আলী, উনিও মারা গেছেন। তারপরে আনুল আজিম, তারপরে আমাদের হচ্ছে যে হামিদ আক্তার বেগম, উনি ছিলেন। আর আমার পূর্বে যিনি ছিলেন, আমি দায়িত্ব নেওয়ার আগে যিনি ছিলেন, কাজী সুরিয়া সুলতান, তার কথা না বললে মানে উনি এটা পিছনে অনেক শ্রম দিয়েছেন, তার অনেক অবদান আছে। শুরু থেকে উনি ছিলেন 1986 থেকে শুরু করে টিল টুডের এখনো আছেন, এখন উনি অ্যাডভাইজার হিসাবে আছেন, এবং আমি জানুয়ারিতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছি। উনি 2004 থেকে 26 জানুয়ারি পর্যন্ত উনি একজন ডিরেক্টর ছিলেন, ওনারও অনেক অবদান আছে, উনি এই অর্গানাইজেশনটার পিছনে অনেক শ্রম দিয়েছেন, এবং আমিও আল্লাহর মতে তার সাথে তার বলবো ডান হাত হিসাবে কাজ করেছি, আমি যে এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম। এবং আমি আমার কমিটিকেও ধন্যবাদ দিই, তারা আমাকে সুযোগটা দিয়েছে। আমি আমার দাদা সংস্থাকেও ধন্যবাদ দিই, তারাও আমার এই কাজটাকে তারা মূল্যায়ন করেছে, এবং আমাকে এই জায়গায় আসার জন্য তারা এই জায়গায় এনেছে আর কি। সত্যি কথা বলতে এই জন্য আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ। মধ্যে একটা সময় আমরা সবাই জানি যে একটা টার্ময়ের, একটা খুব বলা যেতে পারে আনকমফোর্টেবল পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে। সেই সময় আপনাদের যে এটা এই যে গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এখানে কি কাজকর্ম আপনারা ঠিকঠাক চালিয়ে যেতে পেরেছেন? কারণ এটাকে কন্টিনিউটিটা খুব জরুরি। জি জি, এই পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের
আমরা আসলে যেহেতু হসপিটালের মধ্যে কাজ করি এবং গভর্নমেন্টের হসপিটালের মধ্যে কাজ করি, এই জায়গায় আমাদের এই পর্যন্ত আল্লাহর রহমতে এই পর্যন্ত কখনোই কোনো রকম সমস্যা হয়নি। আমাদের এই সময়টার মধ্যে কিন্তু আমাদের সার্ভিস কন্টিনিউ ছিল। তবে হ্যাঁ, একটা সময় ছিল যে করোনার টাইমে আমাদের একটা বিশাল একটা ইয়া ছিল, তখন 2টি বছর আমাদের খুব তারপর সার্ভিস কন্টিনিউ ছিল, বন্ধ একটা দিনের জন্য সার্ভিস বন্ধ হয়নি আর কি, কন্টিনিউয়াস সার্ভিসটা ছিল আর কি, একদম হসপিটাল খোলা ছিল। হসপিটাল সার্ভিসটা তো বন্ধ করতে পারবেন, আউটডোর সার্ভিস বা এমার্জেন্সি সার্ভিস এটা খোলা থাকতে হয়। এটা যেহেতু ফ্যামিলি প্ল্যানিং এর সাথে রিলেটেড, আমরা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটাও দিয়ে থাকি। আমরা বলতে ভুলে গেছি যে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা আমরা প্রদান করে থাকি। যেন একটা মা আসে এবং তার সাথে তার কি বলে হাজবেন্ড আসে, তখন তাদেরকে আমরা ফ্যামিলি সার্ভিসটাও দিয়ে থাকি। এবং এটা গভর্নমেন্টের যে ডিজিএফপি আছে, ডিজি ফ্যামিলি প্ল্যানিং, তারা আমাদেরকে সেই তাদের কিটগুলো আমাদেরকে দেয়, সেখান থেকে আমরা সেটা ফ্রি সার্ভিস তাদেরকে আমরা প্রোভাইড করি আর কি। একটা দিকে আপনারা একদম সাধারণ মানুষদের, মানে যে মা বা সন্তান সম্ভবা তাদেরকে ট্রেনিং দিচ্ছেন, এটা একটা দিক, বা তাদের বাড়ির লোকদেরও হয়তো দিচ্ছে। জি, আবার অন্যদিকে ডাক্তারকে দিচ্ছেন, অন্যান্য মেডিকেল স্টাফদের দিচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে যারা অলরেডি কোয়ালিফাইড ধরুন ডাক্তার না, এরা আবার অন্য একটা, বিশেষ করে একটা এনজিওর কে যে ট্রেনিং নিতে যাবো, এই ক্ষেত্রে একটা একটু রিল্যাক্টেন্স বোধহয় থাকে, বা একটু মনে কোনো একটা মানসিক ইয়ে থাকে যে আমি আবার কিছু যেটা পড়েই এসেছি। এরকম কোনো আপনার দীর্ঘ অভিজ্ঞতা এরকম কিছু ফেস করেছেন? যে এরকম মাঝে একদম ফেস করি তা বলবো না, এরকম ফেস হয়। তবে এটা তারা যেহেতু এটা তাদের কি বলে বইয়ের মধ্যে এটা গাথা যে এই ট্রেনিংটা দরকার আছে, ঠিক আছে। এই সার্ভিসটা তো গভর্নমেন্ট হসপিটালের মধ্যে সাধারণত দেয় না, এটা আমরা একমাত্র দিই, এবং গভর্নমেন্ট আমাদেরকে এটা দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে পারমিশনটা দিয়েছে। তো ট্রেনিংটা আমি বলবো যারা অনেক সেক্রেটারিও রিটায়ার করেছে, আমি একজনের কথা না বললেই নাই, সেটা হচ্ছে উনি এখনো উনি আছেন আমাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর চিটাগাং মেডিকেল, ডক্টর দেলোয়ার আক্তার। উনার হাতে যিনি ফ্যামিলি প্ল্যানিং এর ডিরেক্টর ছিলেন, উনি রিটায়ার করেছেন, তো উনিও ট্রেনিং নিয়েছেন ওনার হাতে, শরীফ স্যার ওনার হাতে ট্রেনিং নিয়েছেন, ঠিক আছে। এবং উনি কোনো কথায় গেলে পরে, কোনো গভর্নমেন্টের ইয়াতে গেলে পরে ওনার কথা বলতে, আমি তো চিটাগাং মেডিকেল থেকে দেলোয়ারের কাছে ট্রেনিং নিয়েছি, দেলোয়ারের পর তার অনেক জুনিয়র, তো এই যে রেসপেক্টটা দেয়, এই আল্লাহর মধ্যে এই সমস্যাটা হয় না। তবে রিসেন্টলি যে এখন যেটা আসতেছে, যে যারা ট্রেনিং নিচ্ছে, এই ট্রেনিং এর মধ্যে কোনো সমস্যা আমি এই পর্যন্ত দেখিনি। তবে হ্যাঁ, একটা জিনিস আছে যে অনেক সময় অনেক প্রোভাইডার একটা ট্যাবু আছে, যে যারা আসে যাচ্ছে এই সার্ভিসটা দিতে গেলে আমার সমস্যা, অনেক কথা হজ করে এসে বলে যে আমি এই সার্ভিসটা দিব না। এরকম FWP লেভেলে 2-4টা পেয়েছি, তারা ট্রেনিংটা নিয়ে গেছে, হয়তো তারা কর্মকাণ্ডে যে সেটা হয়তো দিতে একটা দ্বিধাও করে, কিন্তু সে না দিলেও কিন্তু পরবর্তীতে তাকে বোঝানো হয় বা তাকে অ্যাওয়ারনেস করা হয় যে তোমার এটা সার্ভিস, এটা মেডিকেল সার্ভিস, তোমার এই ট্যাবু থেকে তোমাকে বেরিয়ে, সেটার ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস আছে। আর এখন হয়তো আপনারা জানেন যে একটা রিস্কি পিরিয়ডে চলতেছে, কারণ আমাদের ফার্মেসিগুলোতে যেমন এখানে একটা রেস্ট্রিক্টেড আছে, আমি বাইরের দেশেও দেখেছি যে আপনার প্রেসক্রিপশন ছাড়া কিন্তু আপনি কোনো মেডিসিন আপনাকে দিবে না। তো আমাদের দেশে কিন্তু এটা এখনো সেইভাবে ওভার দ্য হ্যাঁ বলে আর কি, ওটিসি। তো আমাদের ওখানে কিন্তু আপনার মুখে বললে কিন্তু প্রেসক্রিপশন দিচ্ছে। আমি নিজেও দোকানে যে, যেমন গতদিন আমি তো ওষুধ দিতে গেছি, দিয়ে দেয় আমাদের এখানে এইটা। এই ক্ষেত্রে যখন কোনো মহিলারা কি বলে প্রেগনেন্ট হয় বা যখন সে গর্ভবতী, তখন MRM বলে একটা কিট আছে, MRM খায়, হ্যাঁ MRM কিট আর কি বলে, সেটা আমাদের ফার্মেসিতে অ্যাভেলেবল, তা কিনে খেয়ে নেওয়ার পরে এটা কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মটা রোগীটা জানে না জানার কারণে কিন্তু একটা কমপ্লিকেশন হলে কিন্তু সে যখন লোকালি কোনো জায়গায় পান, আমরা কিন্তু তখন বলে দিই তুমি যদি ওখানে না পাও তুমি স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সে যাবা, স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সে না পেলে তুমি মেডিকেল কলেজে আসবা বা সদর হসপিটালে আসবা অথবা জেনারেল হসপিটালে আসবা। এই কমপ্লিকেশনগুলো কিন্তু ওই মেডিসিন খাওয়ার কারণে হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমাদের আমরা ডিজি হেলথ থেকে আমাদের একটা বই বের হয়েছে এবং সেটা অ্যাপ্রুভড হয়েছে এবং সেটা একটা গাইডলাইন বের হয়েছে এবং আমরা সেটা অ্যাওয়ারনেস করছি এবং এটা আমরা ট্রেনিংও দিচ্ছি, ফার্মেসির থেকে আমরা ট্রেনিং দিচ্ছি। এই ট্রেনিংটা যাতে কোনো এরকম রোগী আসলে তাকে বুঝিয়ে তাকে শিখাচ্ছি, আমরা ফার্মেসি ওনারকেও আমরা শিখাচ্ছি যে আপনি তাকে এই প্রেসক্রিপশন ওষুধ দেন, বাট তাকে বুঝাই দেন এই ডোজগুলো কিভাবে করবে। এই ডোজগুলো যদি ঠিক মতো সে না খায়, 3টা ডোজ খেতে হয় সাধারণত, ঠিক আছে। এবং ডোজ খাওয়ার নিয়মও আছে, মানে আপনার জিবার মধ্যে রেখে দিতে হবে আধা ঘন্টা, তারপরে একটা ডোজ খেতে হবে, তারপরে একটা ডোজ খেতে হবে। 3টা যদি ঠিক মতো না খায় তখন এটা কিন্তু কিওর হবে না, এটা কমপ্লিকেশন হবে। তখন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্যাক সার্ভিসটা বেড়ে যাচ্ছে, মানে পোস্ট অ্যাবর্শন কেয়ারটা সার্ভিসটা বেড়ে যাচ্ছে। এই দিকেও আমরা কাজ করতেছি এবং এই নিয়ে আমাদের অলরেডি গত মাসে ট্রেনিং হয়ে গেছে, ফার্মেসি ওনাদেরকে ট্রেনিং হয়েছে, তাদেরকে আমরা এটা অ্যাওয়ার্ড করেছি এবং তারা যেন এটা সব জায়গায় এটা যেন আসলে পরে রোগীদেরকে এটা বোঝায়। এবং এইটা নিয়ে হচ্ছে যে আমাদের আরও যেটা কাজ আছে সেটা আমি বলতে চাচ্ছি যে আমরা আগামী জুলাই থেকে আরেকটা প্রজেক্ট পেতে যাচ্ছি, সেটা 7 বছরের প্রজেক্ট। সেই প্রজেক্ট নিয়ে আমার আগামীকাল পরশুদিন একটা মিটিং আছে। এইটা হচ্ছে একদম ইউনিয়ন লেভেলে ফার্মেসিদেরকে, ওখানে একদম হেলথ ইউনিয়ন সার্ভিসে যেটা আছে সেখানে কমিউনিটি ভলেন্টিয়ার থাকবে,
তাকে ট্রেনিং দেওয়া হবে, সে আবার কিন্তু ফার্মেসি ওনারকে ট্রেনিং দিবে এবং সে মোটামুটিভাবে সেটা একটা লিঙ্কেজে থাকবে, সফটওয়্যার বেস থাকবে, কোন রোগী ওষুধটা নিল বা কোন রোগী ওষুধটা খেলো সেটা কিন্তু একটা ডাটার মধ্যে থাকবে এবং তাকে মনিটর করা হবে। এই প্রজেক্টটা আমরা আগামী 7 বছরের জন্য পেয়েছি এবং এটা সাইন হচ্ছে। এটা একটা আমি মনে করি গুড অ্যাচিভমেন্ট এবং এটা আমি বলবো যে নারী এবং মায়েদের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখবে বলে আশা করি। এই যে ট্রেনিং এর যে ক্ষেত্রটার মধ্যে আপনারা নিযুক্ত আছেন, ট্রেনিং এর ক্ষেত্রে এখন একটা খুব ইমার্জিং কনসেপ্ট হচ্ছে ট্রেন দ্য ট্রেনার। যে ট্রেন দ্য ট্রেনার, আপনাদের যে এত ট্রেনার যারা এতগুলো ডাইভার্স এরিয়া ট্রেনিং দিচ্ছে, তাদেরকে ট্রেনিং এর জন্য কোনো ব্যবস্থা আছে? জি জি জি, তারা তো ট্রেনিংটা পেয়েই মাস্টার ট্রেনার হয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে আমাদের কি বলে আমাদের যারা আগে ছিলেন তারা ট্রেনিং দিয়েছেন, তাদেরকে বাইরে থেকে তারা ট্রেনিং নিয়ে এসছে, এই ডক্টররা যারা ট্রেনিং নিয়েছে এবং তাদেরকে তাদের মানে চেঞ্জ হচ্ছে, তো প্রত্যেকটা সময় একটা আপডেটেড আসছে, সেই ট্রেনিংগুলো তারা কিন্তু সবসময় পাচ্ছে। যখনই আপডেট হচ্ছে তখনই তাদেরকে আবার ট্রেনটা দেওয়া হচ্ছে। সেটার জন্য কিন্তু একটা প্রজেক্ট আছে, কন্টিনিউয়াস প্রসেস আছে। যেমন বললাম যে এই যে আমরা যে প্রজেক্টটা পেয়ে যাচ্ছি, এখানে কিন্তু যারা ট্রেনিং দিবে এখানে আপডেটেড কিন্তু তাদেরকে আগে ট্রেনিং দিয়ে নেওয়া হবে, ঠিক আছে? যে ট্রেনিংগুলো বেসিক আছে তার বাইরে যেটা অ্যাড হবে সেটা তাদেরকে ট্রেনিং দিয়ে কিন্তু তারা তাদের কাজটা শুরু করবে আর কি। এই যে রিপ্রোডাক্টিভ হেলথ বলুন বা অন্য যে ক্ষেত্রগুলো আপনারা আছেন, সেখানে প্রযুক্তির ব্যবহার কতটা হচ্ছে এবং এই প্রযুক্তিগত ট্রেনিং এর জন্য আপনারা কি কি স্টেপ বা নিচ্ছেন? প্রযুক্তি বলবো যে আগে তো খুবই ছিল, এটা ম্যানুয়ালি ছিল, ঠিক আছে? এখন এটা একদম ডিজিটালি হয়ে গেছে। আমাদের পুরো সিস্টেমটাই আমি বলবো যে আমাদের অন্যান্য কর্মকাণ্ড সবই ডিজিটাল। এখানে আপনার একদম উন্নত পদ্ধতিতে একদম অ্যানেস্থেসিয়া দিয়েই করা হয় এবং আগে যেমন করা হতো আপনার ক্যানুলা দিয়ে, কিন্তু এখন একদম ব্যথামুক্ত সার্ভিসটা দেওয়া হয় এবং আদার সার্ভিস একদম প্রযুক্তিগতভাবে একদম ডিজিটালাইজ। তবে প্যাথোলজির ক্ষেত্রে বলবো যে খুব আপডেটেড মেশিনগুলো হয়তো নাই, মানে ডায়াগনস্টিক যেটা, সেটা আমরা এই জন্য প্রবের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। তারা আপডেটেড আমাদেরকে মেশিনটা সাপ্লাই, অটোমেটেড যে মেশিনগুলো আমাদের কাছে সেমি অটো আছে, বাট অটোমেটেড মেশিন নাই। তো সেই মেশিন সেমি অটোতে আসে ডিজিটাল সব রিপোর্ট আসতেছে, বাট অটোমেটেড মেশিন আরো ভালো হয়তো আসবে। এই জন্য আমাদের উদ্যোগটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে যাতে এই রোগীর সার্ভিসটা ভালো পায় এবং সুন্দর রিপোর্টটা পায়, যাতে এখানে কোনো ভুল না থাকে আর কি। তো আমার দেখা মতে এ পর্যন্ত আল্লাহর রহমতে এরকম কোনো রকম অ্যাক্সিডেন্ট এ পর্যন্ত হয়নি। আমার চাকরির অভিজ্ঞতা প্রায় 31 ইয়ার্স, 95 জুলাই থেকে টিল টু ডেট আর কি, সুদীর্ঘ যাত্রা পার করেছি। এবং অর্গানাইজেশনটা আমি বলবো যে বাংলাদেশে অনেকে হয়তো চিনে না, যেহেতু আমরা গভর্নমেন্ট হসপিটালের মধ্যে থাকি এবং গভর্নমেন্ট হসপিটালের মধ্যে যারা সার্ভিস দেয় তারা মনে করে এটা গভর্নমেন্ট জবই করে, যার ফলে আমাদের এই প্রচারণাটা একটু কম। তো আমার কাছে মনে হয় যে প্রচারণাটা আসলে এখন আমরা করতেছি বা এটা আশা করি এসে যাবে আর কি সামনের দিকে। একটু সরকারি ঘেরাটোপ থেকে বাইরে বেসরকারি ক্ষেত্রটাও ধরতে চাইছেন যেটা বলছেন? বেসরকারি ক্ষেত্রে এখনো ধরা আছে, বেসরকারি ক্ষেত্রে আমরা ট্রেনিং দিয়ে থাকি, বেসরকারি ডক্টরদেরকে ডাব্লিউবিদেরকে বেসরকারি আমরা দিয়ে থাকি, ট্রেনিং দিয়ে থাকি। এটা তা জানে আমাদেরকে, এই ট্রেনিংটা নিতে গেলে আমাদের কাছে আসতে হবে। এসআইএইচআর করতে গেলে কেউ যদি অন্য প্রজেক্টও পায়, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস, তখন প্রথমতই আরএসটিএফের নাম আসতে হবে। আমরা পার্টনার হিসেবেও কাজ করি, যারা ডোনার আছে তারা আমাদেরকে পার্টনার হিসেবে নেয়, ঠিক আছে? সেই পার্টনার হিসেবে কিন্তু আমরা সার্ভিসটা প্রদান করি। তারা আমাদের কাছে আগে চিন্তা করে যে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ আর রাইটস মানে হচ্ছে আরএসটিএফ ছাড়া এর কোনো বিকল্প নাই। তো প্রবের সঙ্গে আপনাদের যে যৌথ উদ্যোগে কাজটা শুরু, সেটা মূলত ডায়াগনস্টিক্স। জি, ডায়াগনস্টিক্স সারা বাংলাদেশে জুড়ে ইনশাআল্লাহ আপাতত 8টা জায়গা থেকে আমরা শুরু করতেছি প্রথমত। তারপরে এটা আমাদের 22টা মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু করবে। তারপরে আমি বললাম যে বাইরে আমাদের আরো পরিকল্পনা আছে, যাতে প্রাইভেটলি কিভাবে আর সুন্দরভাবে দেওয়া যায়, বাইরে সেন্টার করে খুব সুন্দরভাবে দেওয়া যায়, যাতে হ্যাঁ সেইভাবে। কারণটা হচ্ছে যে আমাদের ওখানে একটা সমস্যা আছে যে মানে অনেক রোগী আছে যে মানে দালালের খপ্পরে পড়ে বাইরে খারাপ ইয়ার কাছে চলে যাচ্ছে, সেখানে রোগীর টাকা মিসইউজ হচ্ছে এবং সার্ভিসটা ভালো পাচ্ছে না, ভালো সার্ভিসটা নিতে পারছে না, এই জায়গাগুলোতে আছে। তো সেই জায়গায় বলবো যে গভর্নমেন্ট অনেক এখন উদ্যোগ নিয়েছে এবং অনেকটা দালাল মুক্ত পরিবেশ করার চেষ্টা করেছে আমার দেখা মতে, কিন্তু এটা ছিল, বাট এখন এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কমার হারটা অনেক। এটা মানে শহরের বাইরে জেলা স্তরে মফস্বল বা গ্রামে সেখানেও এই পরিবর্তনটা আসছে। জি, পরিবর্তন, তারাও ট্রেনিং নিয়ে আধুনিক ব্যবস্থার মাধ্যমে এটা করতেছে। এই ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু আইভিএফ, যারা হতে চাইছেন মা হতে পারছেন না, তারা এই যে সুযোগ, সেটা আমি বলবো আমাদের এখানে যিনি মেম্বার আছেন পারভিন ফাতেমা, উনি কিন্তু এটার প্রতিষ্ঠাতা। ওনারও ক্লিনিক আছে, আমরা সেখানে তখন রেফার করে দিই, যদি যখন আসে তখন ওনার কাছে তখন রেফার করে দিই, সেখানে যাই। ক্ষেত্রেও ট্রেনিং এবং অ্যাওয়ারনেসের ব্যবস্থা আছে, তখন আমরা সেখানে রেফার করি। আমরা যেহেতু এটা দিই না, তখন ওখানে এটা রেফার করে দিই। আর আমাদের যিনি প্রফেসর আছেন, প্রফেসর কোহিনুর বেগম, উনি বাংলাদেশের সেরা গাইনোকোলজি আমি বলবো, উনি এখন রিটায়ার, উনি ঢাকা মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, প্রফেসর কোহিনুর বেগম, এবং উনি তো এটার বলবো যে বিশাল আকার তার একটা অবদান এখানে আছে, প্রফেসর কোহিনুর বেগমের। আমরা প্রায় আমাদের আলোচনার শেষেই পৌঁছেছি। একটা জানতে চাইবো,
মানে জানতে না চেয়ে পারছি না যে আপনি বাংলাদেশে এত বছর ধরে এই ধরনের যে ক্ষেত্রে কাজ করছেন, এই কর্মকাণ্ডটাকে ধরুন প্রতিবেশী দেশ ভারত বা অন্য কোনো প্রতিবেশী দেশ বা অন্য যেখানে এই রিকোয়ারমেন্টটা সব জায়গায় আছে, সব জায়গায় চাহিদা আছে, তো সেটাকে পৃথিবীর সব জায়গায় অন্য আছে। কোথাও নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা যে আপনি- বাংলাদেশের গণ্ডির বাইরে নিয়ে গিয়ে? আপনি আমি মনে হয় অনেক দক্ষ এবং অনেক এক্সপিরিয়েন্স, আপনি এত সুন্দর একটা কোশ্চেন করেছেন। এইটা আসলে আমি বলবো যে বিগত 15 বছর আগে আমাদের যিনি আগের এডি ছিলেন, আমি তার সাথে একসাথে কাজ করেছি, আমি তাকে প্রস্তাব করেছিলাম, উনিও এটার ব্যাপারে উদ্যোগ ছিলেন। প্রথমে আমরা কিন্তু টার্গেট করেছিলাম ভারতে, আমরা কিন্তু ভারতে পিয়া বলে একটা এনজিও আছে, আপনারা হয়তো জানেন, তাদের সাথে কিন্তু আমরা পার্টনারশিপে কাজ করি, ঠিক আছে, তারা তাদের প্রজেক্টে কাজ করি, আইপিপিএফ এ আমরা কাজ করি। তারপরে তখন আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে ভারতে একটা ক্লিনিক দেওয়ার বা থাইল্যান্ডে একটা ক্লিনিক দেওয়ার। তো যাই হোক, এটা অর্থনৈতিক কারণে বা ফান্ডিং স্বল্পতার কারণে এটা হয়ে ওঠেনি, বাট আমরা চেষ্টা ছিল। 15 বছর আগে আমরা উদ্যোগ নিয়েছিলাম ভারতে অন্ততপক্ষে একটা ক্লিনিক দিই, মানে কলকাতাতে যেহেতু একদম কাছে আমরা শুরু করতে চেয়েছিলাম এপাড়ার ওপারের মতো, ঠিক আছে। তো যারপর আমাদের এটা উদ্যোগ ছিল 15 বছর আগে। তো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ এটা আমরা হয়তো চেষ্টা করব যে আমরা ইন্টারন্যাশনালি এটা যাতে এটা নিয়ে যাওয়া যায়। এটা দরকার আছে, এটা প্রয়োজন আছে, এই সার্ভিসটা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ সবারই একটা রাইট, এটা নিত্য নৈতিক, এটা আসলে বলার কিছু নাই, ঠিক আছে, এটা গড গিফটেড, আল্লাহ প্রদত্তই, এটা এসে যাচ্ছে। কাজে এটা আমরা চাই যে এটা ইন্টারন্যাশনাল বিস্তৃত লাভ করুক। সেক্ষেত্রে হয়তো আপনাদের সাহায্য সহযোগিতা অবশ্যই লাগবে। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই এটা ব্যাপক বিবৃতি করতে পারবো বলে আমি মনে করি, আশা করি। আপনারা এতক্ষণ শুনছিলেন, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এবং তার মধ্যে সবচেয়ে যেটা পজিটিভ নোটে উনি শেষ করলেন যে একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ওনাদের কর্মকাণ্ড সারা বাংলাদেশ জুড়ে চলছে, সেইটা ভারতবর্ষ করার পরিকল্পনা আছে। আগে উদ্যোগ নেওয়া হয়েছিল, কোনো কারণে থমকে আছে। থমকে থাকাটা মনে রাখবেন বন্ধ হওয়া নয়, যে কোনো দিন ওই আবার দ্বার খুলে যেতে পারে। এবং ভারতবর্ষ ছাড়া অন্যান্য প্রতিবেশী দেশ যেগুলো আছে সেখানেও করার পরিকল্পনা রয়েছে। আমাদেরও অনেক শুভেচ্ছা থাকলো এই পরিকল্পনাগুলো সফল হোক। এই সম্প্রতি একটি সংস্থার সঙ্গে ওনারা হাত মিলিয়েছেন, তাদের ডায়াগনস্টিক ক্ষেত্রে আমার ধারণা অনেক অত্যাধুনিক ইকুইপমেন্ট নিয়ে অনেক অত্যাধুনিক উপায়ে এই ডায়াগনস্টিক, কারণ যে কোনো রোগেরই রোগ নির্ণয়টা খুব জরুরি, সেই পথে ওনারা এগিয়ে যাবেন। অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে আসার জন্য। পরের বার যখন আসবেন আমি স্থির নিশ্চিত তখন আরো বেশি পজিটিভ খবর শেয়ার করার মতো থাকবে। হয়তো বা আপনাদের যে পরিকল্পনা ভারতবর্ষে ক্লিনিক করার সেটাও সফল হয়ে যাবে তার মধ্যে। তো আগাম অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইটেশন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।